হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রাক প্রাথমিকের কুটুম কাটাম। এর আগের ক্লাসে আমরা কিন্তু মজারু বইটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আমাদের যে প্রাক প্রাথমিক শ্রেণী রয়েছে সেখানে দুটো বই রয়েছে, অর্থাৎ দুটো কর্মপত্র রয়েছে, একটা মজারু আর একটা কুটুম কাটাম। তো অলরেডি কিন্তু আমি মজারু নিয়ে ক্লাস করিয়ে দিয়েছি। তো এবার আজকে আমরা কুটুম কাটাম নিয়ে আলোচনা করব। তো এখান থেকে ইন্টারভিউ কী প্রশ্ন করতে পারে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো, প্রথমে যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে কি, যে এই বইটির যেটা রয়েছে অর্থাৎ কুটুম কাটাম বইটি প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছিলেন? প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিলেন বিদিশা মুখার্জি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মনে রেখো যে প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছিলেন, সেটা হচ্ছে বিদিশা মুখার্জি। নেক্সট দেখো, গ্রন্থরূপ নির্মাণ করেছেন কে? এই বইটি নির্মাণ করেছিলেন কে? নাম হচ্ছে বিপ্লব মণ্ডল। তাহলে দুটো প্রশ্ন আমরা এখান থেকে জেনে নিলাম। নেক্সট দেখো, এবার যেটা আরও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা পেলাম, যে এই বইটির নাম কুটুম কাটাম কেন রাখা হয়েছিল? ইন্টারভিউ যদি প্রশ্ন করে যে এই যে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে যে বইটি দেওয়া হয় কুটুম কাটাম, তো এই বইটির নামের করণের তাৎপর্যটা কী ছিল, বা এই বইটির নামকরণ কেন করা হয়েছে? কী হবে আনসার? বলছে প্রাথমিক শ্রেণীর বাচ্চাদের বৌদ্ধিক বিকাশের কথা মাথায় রেখে এই বইটি খুব সহজ ও সরলভাবে উপস্থাপন করা হয়েছে। বইটির মাধ্যমে শিশুরা তাদের চেনা পরিচিত জগৎকে খুঁজে পায়। অবনীন্দ্রনাথ ঠাকুর একসময় কুটুম কাটাম নামে এক ধরনের শিল্প সৃষ্টি করেছিলেন, যেখানে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে সুন্দর ভাস্কর্য বা খেলনা তৈরি করা হতো। এই ভাবনার সঙ্গে মিল রেখেই এই বইটির নাম রাখা হয়েছে কুটুম কাটাম। বোঝা গেল? তাহলে এই যে আমি পুরোটা বলে দিলাম, এটা সুন্দর করে গুছিয়ে মুখস্থ করে নেবে। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে এই বইটির নামকরণের পিছনে কী কী যুক্তিকতা রয়েছে সেগুলো একটু দেখব। শিশুসুলভ আনন্দ। কুটুম কাটাম শব্দটি মজাদার ও খেলার মতো, যা শিশুদের শেখার প্রতি আগ্রহ ও কৌতূহলকে বাড়ায়। সেকেন্ড দেখো, বলছে খেলাধুলার উপাদান। নামটি শেখার প্রক্রিয়াকে খেলার মাধ্যমে উপভোগ করে তোলে, শিশুদের সক্রিয় অংশগ্রহণে সহায়ক। 3 নাম্বার বলছে সৃজনশীলতা ও কল্পনা। এই নাম শিশুদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা বিকাশে সাহায্য করে। 4 নাম্বার বলা হয়েছে সহজবোধ্য ও মনে রাখার উপযোগী। মানে এই বইটা এতটাই সহজ যে বাচ্চারা খুব অল্প সময়ে এই বইটি সুন্দর করে মনে রাখতে পারে। প্রাথমিক স্তরে শিশুরা অতি সহজেই এই নামটিকে মনে রাখতে পারবে। এই সমস্ত কারণগুলোর জন্যই এই বইটির নাম কিন্তু কুটুম কাটাম রাখা হয়েছে। চলো, এবার আমরা নেক্সট দেখব মজারু বইয়ের যেমন কর্মপত্রের বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম, ঠিক তেমনি এই কুটুম কাটাম বইটির কী কী বৈশিষ্ট্য রয়েছে আমরা এক এক করে দেখে নেব। বলা হয়েছে এই কর্মপত্রে ডট করে দাগ টানার মাধ্যমে অনুশীলন করা হয়েছে। এখানে যে ছবিগুলো অঙ্কন করা হয়েছে সেই ছবিগুলো কিন্তু মানে রেখার মাধ্যমে না করে ডট 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 করে করা হয়েছে। সংখ্যা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। তো তোমাদেরকে যদি একটা ইন্টারভিউ প্রশ্ন করে যে এই কুটুম কাটাম বই যে ছবিগুলো অঙ্কন করা হয়েছে সেগুলো ডট ব্যবহার কেন করা হয়েছে, সেগুলো তো রেখার মাধ্যমে করা যেত, তাহলে কি বলবে? এটা এই জন্যই করা হয়েছে যাতে ছোট্ট ছোট বাচ্চারা তাদের মানে ওই ডটগুলোকে একসঙ্গে সংযুক্ত করার মাধ্যমে তাদের যে ফাইন মোটর স্কিল রয়েছে, মানে হাতের যে দক্ষতা, সেই দক্ষতাকে বাড়াতে পারে। এছাড়াও বাংলা বর্ণ সম্পর্কে পরিচয় করানো হয়েছে। গল্পের বিষয়বস্তু চরিত্রগুলো চিত্র আকারে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষক শিক্ষিকা গল্প বুঝিয়ে বলার সময় চিত্র ব্যবহার করতে পারেন। নেক্সট দেখো, কুটুম কাটামের জনক কাকে বলা হয়? ইন্টারভিউ প্রশ্ন। কুটুম কাটামের জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুর। মাথায় রাখবে, অবনীন্দ্রনাথ ঠাকুরকে কুটুম কাটামের জনক বলা হয়। তিনি ফেলে দেওয়া প্রাকৃতিক উপাদান যেমন ডাল, পাতা, কাঠ, পাথর ইত্যাদি দিয়ে শিল্পকর্ম তৈরি করতেন। এই শিল্পধারার নাম দিয়েছিলেন কুটুম কাটাম। নেক্সট দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বেঙ্গল স্কুল অফ আর্টের প্রধান শিল্পী ও ভারতীয় শিল্পের স্বদেশী ধারার প্রবর্তক। নেক্সট কোশ্চেন, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি বিখ্যাত বইয়ের নাম বলুন। যদি জিজ্ঞাসা করে কী বলবে? শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, ভারত শিল্প ইত্যাদি। তাহলে এখানে অনেকগুলো বই রাখা আছে, যার যেটা মনে থাকবে মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম বলো। ইম্পর্টেন্ট।
সেটা কি হবে? ভারত মাতা, যেটা মূলত বলা হতো কি বঙ্গমাতা। যখন অবনীন্দ্রনাথ ঠাকুর এই ছবিটি এঁকেছিলেন সেই ছবিটার নাম ছিল বঙ্গমাতা। পরবর্তী টাইমে এই বইটির নামকরণ করা হয়েছে ভারত মাতা। এই ছবিটি মানে অঙ্কন করা হয়েছিল 1905 সালে স্বদেশী আন্দোলনের সময়। নেক্সট দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক কী? খুব একটা ভালো প্রশ্ন। অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কী সম্পর্ক ছিল? অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নে, বা যেটাকে আমরা বলি ভাইপো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের কাকা। তিনি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রধান শিল্পী ও স্রষ্টা ছিলেন। শিল্পগুরু নামে কাকে পরিচিত, বা শিল্পগুরু নামে কাকে মানে কে পরিচিত? কী হবে আনসার? অবনীন্দ্রনাথ ঠাকুরকে শিল্পী গুরু নামে অভিহিত করা হয়েছে। নেক্সট দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরকে শিল্পগুরু নামে কেন অভিহিত করা হয়েছে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। বলা হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরকে শিল্পগুরু নামে অভিহিত করা হয়েছে কারণ তিনি ছিলেন ভারতীয় চিত্রকলার নবজাগরণের পথিকৃৎ এবং বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠাতা। তিনি পাশ্চাত্য ধারার অনুকরণ না করে, তিনি ইউরোপিয়ান যে সোসাইটি রয়েছে বা ইউরোপিয়ান যে কালচার রয়েছে সেটাকে অনুসরণ না করে ভারতীয় মানে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার ভিত্তিতে এক নতুন শিল্পধারা গড়ে তুলেছিলেন। তার নেতৃত্বে ভারতীয় শিল্প আবার স্বদেশী চেতনা ও সাংস্কৃতিক গৌরব ফিরে পায়। এই জন্য তাকে কি বলা হতো? শিল্পগুরু বলা হতো। নেক্সট কোশ্চেন, ভারত মাতা ছবি প্রথম কে আঁকেন? এটা কী হবে আনসার? অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গমাতা চিত্র আঁকেন, যা পরবর্তী টাইমে ভারত মাতা নামে পরিচিত হয়। তোমরা যদি ইন্টারভিউর প্রস্তুতিকে আরও সুন্দর করতে চাও, আমাদের WB এক্সাম গাইডের নোটসগুলো তোমরা কিনতে পারো। খুবই অল্প মূল্য রাখা আছে, এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ নোটস পেয়ে যাবে। এখানে যদি ক্লিক করো, প্রত্যেকটা ফোল্ডার করা আছে যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো। এখানে যদি ক্লিক করে দেখো প্রত্যেকটা নোটস সুন্দর করে দেওয়া আছে। এখানে প্রচুর নোটস দেওয়া আছে, এক একটা পিডিএফের মধ্যে সমস্ত কিছু কভার করা আছে। ইংরেজি ফোল্ডার যদি ওপেন করে, এখানে ইংরেজি প্রত্যেকটা ফোল্ডার আছে, সমস্ত কিছু ইংরেজি লিটারেচার থেকে ইংরেজিতে যারা অনার্স করেছে সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে গণিতে এখানে অঙ্ক থেকে সমস্ত পিডিএফ দেওয়া আছে। তারপরে চলে আসো শ্রেণী বই, এখানে প্রত্যেকটা ক্লাসের নোটসগুলো বানানো আছে, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা দেখতে পাচ্ছ। তারপর চলে আসো ভূগোল, এখানে জিওগ্রাফি থেকে যা যা পড়তে হবে সমস্ত কিছু দেওয়া আছে। তারপর চলে আসি বাংলা, এখানে বাংলা অনার্স বা বাংলা যেগুলো পড়তে হবে সব কিছু দেওয়া আছে। তারপরে ডিএলএড বই থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে। তারপর চলে আসো সহজ পাঠ থেকে, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করেছি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তোমরা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তারপর সমস্ত জেলা সম্পর্কে পেয়ে যাবে। এছাড়াও যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে, সমস্ত কিছু দেওয়া আছে যার যে সাবজেক্টে। তো প্রত্যেকে যারা আমাদের নোটসগুলো কিনতে চাও প্রত্যেকে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। নেক্সট দেখো, এবার দেখবো আমরা এই কুটুম কাটাম বইয়ে কিন্তু রামধনু সম্পর্কে উল্লেখ আছে। তাহলে রামধনু থেকে কি কি প্রশ্ন আসতে পারে? রামধনু কিভাবে সৃষ্টি হয়? সূর্যের আলো বৃষ্টির ফোঁটায় প্রতিসরণ ও প্রতিফলনের ফলে বিভিন্ন রঙের বর্ণালী তৈরি করে। আর রামধনু সবসময় কিন্তু বৃষ্টির পরে হয়ে থাকে। রামধনুর প্রধান রঙগুলি কি কি? রামধনুতে 7টি রং রয়েছে, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, ইন্ডিগো আর বেগুনি। 3 নম্বর দেখো, রামধনু দেখতে সবচেয়ে ভালো সময় কখন? তাহলে রামধনু আমরা সবথেকে কখন ভালো দেখতে পাই? বৃষ্টির পরে সূর্যের আলো পড়লে, যখন সূর্য দিগন্তে থাকে মানে গোধূলি টাইমে আমরা রামধনু ভালো করে দেখতে পাই। রামধনুর আকৃতি কেমন? সাধারণত বৃত্তাকার হয়ে থাকে, তবে আমরা কিন্তু অর্ধবৃত্তাকার দেখতে পাই। রামধনুর রঙের ভিন্নতা কেন ঘটে? রামধনুতে কেন আমরা অনেকগুলো রং দেখতে পাই? প্রতিটি রঙের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা, তাই বৃষ্টির ফোঁটাতে আমাদের যে সাদা রং সেটা কিন্তু 7টি রঙে ভেঙে যায়। রংধনুর রঙের ক্রম কিভাবে সাজানো হয়? কি কি রং থাকে? লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, ইন্ডিগো আর বেগুনি, এই 7টা রং থাকে, যেগুলোকে আমরা অতি সহজে মনে রাখতে পারবো ইংরেজি একটি টার্ম দিয়ে, সেটা হচ্ছে ভিভগিওর। রংধনু তৈরিতে কতটা বৃষ্টি প্রয়োজন? নির্দিষ্ট পরিমাণে নয়, সূর্যের আলো হালকা বৃষ্টির একসাথে থাকলে রংধনু দেখতে পাবো আমরা। তারপর নেক্সট বলছে রংধনুর সাংস্কৃতিক প্রতীক কী? রংধনুর সাংস্কৃতিক প্রতীকটা কি? বিভিন্ন সংস্কৃতিতে এটি শান্তি, আশা ও সৌন্দর্যের প্রতীক হিসাবে মানা হয়। রংধনুর 7টি রং মনে রাখার উপায় কী?
জিজ্ঞাসা করে। তো ইংরেজিতে কি বলা হয়? ভিভগিওর বলা হয়, যেটাকে বলা হয় কি ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। যেটাকে বাংলায় কি বলা হয়? বেনিয়া সোহকলা। এটা রামধনুর 7টি রং মনে রাখার একটি শর্টকাট মাধ্যম, যেখানে কি রয়েছে? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। রংধনুর প্রথম রং কোথায় থাকে? মানে প্রথম রংটি কি? সেটা হচ্ছে লাল রং। মানে রামধনুটা দেখতে কেমন দেখো তো, এই দেখো এরকম, এই যে এরকম এরকম অনেকগুলো রঙের ভাগ থাকে। এই বাইরের দিকটা সবথেকে কী রং? বাইরের দিকটা থাকে লাল, বাইরের দিকটা থাকে লাল আর ভেতরের দিকটা থাকে বেগুনি। নেক্সট দেখো, 3টি মৌলিক রং কাকে বলবো? কোন 3টি রঙকে আমরা মৌলিক রং বলবো? লাল, নীল আর হলুদ। এগুলিকে মৌলিক রং কেন বলা হয়? কারণ এগুলি অন্য কোনো রং মিশিয়ে তৈরি করা যায় না। মৌলিক রং মিশিয়ে কি পাওয়া যায়? মৌলিক রং মিশিয়ে আমরা গৌণ রং পাবো, যেমন কমলা পেতে পারি, সবুজ পেতে পারি, বেগুনি পেতে পারি। মৌলিক রঙের ব্যবহার কোথায় হয়? বিভিন্ন আর্ট, মানে ছবি আঁকা, ডিজাইন, ঠিক আছে, এই সমস্ত কাজে মৌলিক রঙগুলি ব্যবহার করা হয়। রং মিশ্রণের মাধ্যমে নতুন ছায়া কিভাবে পাওয়া যাবে? যারা ছবি আঁকে তারা ভালো করে জানে, শেড বলা হয়। তো বিভিন্ন রং মিশিয়ে প্রয়োজনীয় টোন বা শেড তৈরি করা যায়। মৌলিক রং এবং গৌণ রঙের মধ্যে পার্থক্য কী? এটাও ইন্টারভিউ জিজ্ঞাসা করা প্রশ্ন। মৌলিক রং হচ্ছে যে রঙগুলি নিজে নিজে সৃষ্টি হয়, যেমন লাল, নীল, সবুজ। আর গৌণ রঙগুলি কি? যে রঙগুলি মৌলিক রং মিশিয়ে তৈরি করা হয় তাকে বলছে গৌণ রং। যেমন কমলা, সবুজ, বেগুনি। কমলা রং কোনগুলো মিশিয়ে করা হয়, সবুজ রং কোনগুলো মিশিয়ে করা হয়, সমস্ত কিন্তু আমি মজারু বইয়ে উল্লেখ করেছি। মজারু বইয়ে, প্রত্যেকে মজারু বইয়ের ক্লাসটা করে নেবে। তোমরা যদি ইন্টারভিউর প্রস্তুতিকে আরও সুন্দর করতে চাও, আমাদের WB এক্সাম গাইডের নোটসগুলো তোমরা কিনতে পারো। খুবই অল্প মূল্য রাখা আছে, এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ নোটস পেয়ে যাবে। এখানে যদি ক্লিক করো, প্রত্যেকটা ফোল্ডার করা আছে যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো। এখানে যদি ক্লিক করে দেখো, প্রত্যেকটা নোটস সুন্দর করে দেওয়া আছে। এখানে প্রচুর নোটস দেওয়া আছে, এক একটা পিডিএফের মধ্যে সমস্ত কিছু কভার করা আছে। ইংরেজি ফোল্ডার যদি ওপেন করে, এখানে ইংরেজি প্রত্যেকটা ফোল্ডার আছে, সমস্ত কিছু ইংরেজি লিটারেচার থেকে ইংরেজিতে যারা অনার্স করেছে সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে গণিতে এখানে অঙ্ক থেকে সমস্ত পিডিএফ দেওয়া আছে। তারপরে চলে আসো শ্রেণী বই, এখানে প্রত্যেকটা ক্লাসের নোটসগুলো বানানো আছে, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা দেখতে পাচ্ছ। তারপর চলে আসো ভূগোল, এখানে জিওগ্রাফি থেকে যা যা পড়তে হবে সমস্ত কিছু দেওয়া আছে। তারপর চলে আসি বাংলা, এখানে বাংলা অনার্স বা বাংলা যেগুলো পড়তে হবে সব কিছু দেওয়া আছে। তারপরে ডিএলএড বই থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে। তারপর চলে আসো সহজ পাঠ থেকে, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করেছি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তোমরা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তারপরে সমস্ত জেলা সম্পর্কে পেয়ে যাবে। এছাড়াও যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে, সমস্ত কিছু দেওয়া আছে যার যে সাবজেক্টে। তো প্রত্যেকে যারা আমাদের নোটসগুলো কিনতে চাও, প্রত্যেকে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো।